হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে চ্যাপ্টারটার কোয়েশ্চেন ডিসকাস করব সেটা হচ্ছে বায়োটেকনোলজি। একটু কঠিন মনে হয়, তো আমরা 25টা টোটাল প্রশ্ন আলোচনা করব এবং বরাবরের মতোই শুধু আমরা উত্তর ক্লিক করব না, তার সঙ্গে সঙ্গে কিছুটা ডিসকাস করারও চেষ্টা করব। তো ফার্স্ট প্রশ্ন, কোহেন অ্যান্ড বোয়ের ইউজড হুইচ অফ দ্য ফলোয়িং টু কনস্ট্রাক্ট ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ। তো আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ি, বায়োটেকনোলজি চ্যাপ্টারটা পড়ি, সেখানে প্রথমে প্রশ্ন আসে যে বায়োটেকনোলজিতে যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হলো সেটার পায়োনিয়ার কাকে বলা হয়, মানে কে প্রথম এই জিনিসটা করেছিল। তো সেখানে আনসার চলে আসে বোয়ের অ্যান্ড কোহেন। কিন্তু এখানে প্রশ্ন বলেছে যে বোয়ের অ্যান্ড কোহেন যখন প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছিল তারা কি ইউজ করেছিল। তো রিকম্বিনেন্ট ডিএনএ এর ব্যাপারটা এরকম যে আমরা একটা ডিজায়ার্ড জিন নিই, যেরকম ধরে নাও যে এটা আমাদের একটা কোনো একটা জীব, এটা তার মধ্যে একটা কিছু একটা ডিএনএ আছে, যেরকম ধরে নাও এই জায়গাটা আমাদের চাই। তো এটা আমাদের ফার্স্ট অর্গানিজম বা প্রথম জীব। সেই প্রথম জীবের মধ্যে ডিএনএটাকে আমরা তৃতীয় কোনো একটা জীবের মধ্যে ঢোকাবো। সাপোজ আমি এটাকে এর মধ্যে ঢোকাতে চাই, এটা ধরো কিছু একটা স্পেসিমেন নাম্বার 3। এবার এই যে 1 এর ডিএনএটা নিয়ে আমি 3 এর মধ্যে ঢোকাবো, তার জন্য আমাদের একটা দরকার ভেক্টর। তো এটা সাপোজ একটা ভেক্টর। এই ভেক্টরের মধ্যে প্রথমে আমি এই জিনটাকে নিয়ে যাব, তারপরে এখান থেকে আমি এর কাছে নিয়ে যাব এবং ফাইনালি 1 এর জিনটা 3 এর কাছে চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া রিকম্বিনেন্ট ডিএনএ এর। তো এখানে প্রশ্ন করা হচ্ছে এই যে 1 নাম্বার স্পেসিমেন বা সাপোজ 2 নাম্বার স্পেসিমেন, 3 নাম্বার স্পেসিমেন, যে কোনোটাই আর কি, যে এর মধ্যে কোনটা কোহেন অ্যান্ড বোয়ের ইউজ করেছিল। অপশন দিচ্ছে সালমোনেলা টাইফিমিউরিয়াম, SB40, অ্যাডিনোভাইরাস, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তো কোয়েন অ্যান্ড বোহের যেটা ইউজ করেছিল সেটা হচ্ছে সালমোনেলা টাইফিমিউরিয়াম। সালমোনেলা টাইফিমিউরিয়ামের ক্ষেত্রে ওরা ভেক্টরটাকে নিয়েছিল, সালমোনেলা টাইফিমিউরিয়াম মানে যার সাহায্যে আমরা ডিজায়ার্ড ডিএনএটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, টাইফিমিউরিয়াম। আর ডিজায়ার্ড জিন বা ডিএনএটা মানে ফার্স্টের যে স্পেসিমেনটা আছে যেটা আমরা চাইছি, এটা যে কোনো কিছু হতে পারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। বেশিরভাগ সোর্সগুলিতে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা কোহেন অ্যান্ড বোয়ের কোথা থেকে নিয়েছিল সেটা স্পেসিফিক্যালি মেনশনড নেই। তো ভেক্টরটা হচ্ছে সালমোনেলা টাইফিমিউরিয়াম, আর যার দেহে ঢুকিয়েছিল এই স্পেসিফিক জিনটা সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত ইকোলাই ব্যাকটেরিয়া। ওকে, তাহলে সালমোনেলা টাইফিমিউরিয়াম যেহেতু ইউজ করেছিল তাই আমাদের ফার্স্ট অপশন এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ হাইব্রিড ভেক্টর। এবার হাইব্রিড ভেক্টর কথাটার অর্থ হচ্ছে যে দু ধরনের জিনিস ভেক্টর হিসেবে আমরা ইউজ করব। মানে একটু আগে আমরা যে সেকেন্ড স্পেসিমেনটা দেখলাম, যার সাহায্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিন বা ডিজায়ার্ড জিন বা ডিএনএ কে অন্য একজনের বডিতে নিয়ে যাচ্ছি, তার মধ্যে যদি দু ধরনের স্পেসিমেন প্রেজেন্ট থাকে, সাপোজ এটা হচ্ছে আমাদের ভেক্টর, কিন্তু সেই ভেক্টরের মধ্যে দেখা গেল যে কিছুটা পার্ট কোনো একটা ব্যাকটেরিয়ার, আবার কিছু একটা পার্ট কোনো একটা ভাইরাসের। তাহলে এরকম যদি একটা ভেক্টর হয় যার ধরো এইটুকু পার্ট, এটা ধরো একটা ভাইরাসের কাছ থেকে আমরা নিয়ে এসেছি ধার করে, আর অন্য একটা পার্ট ধরো এই দিকটা আমরা কোনো একটা ব্যাকটেরিয়ার কাছ থেকে নিয়ে এসেছি বা অন্য যে কোনো কিছুর কাছ থেকে নিয়ে এসেছি, এবং এই পুরো জিনিসটাকে আমরা একটা ভেক্টর হিসেবে ইউজ করছি, তখন আমরা এই ভেক্টরটাকে বলে দেবো হাইব্রিড ভেক্টর। তো সেখানে প্রশ্ন করছে যে কোনটা হাইব্রিড ভেক্টর। তো আমাদের আনসার কসমিড। এখানে যে কস কথাটা আছে এটা আমরা একটা ফাজ ভাইরাসের কাছ থেকে ধার করে নিয়ে এসেছি, আর এই যে মিড কথাটা আছে এটা মানে হচ্ছে প্লাজমিড। তাহলে আমরা যদি ধরে নিই যে আমি এখানে যে ছবিটা এঁকেছি এটাই যদি আমি একটা কসমিড ভেক্টরের কথা ধরে নিই, তাহলে এই কসমিড ভেক্টরের ক্ষেত্রে যে এইটুকু ডিএনএটা আছে সেটা আমরা একটা ভাইরাসের কাছ থেকে ধার করে নিয়ে এসেছি, আবার লেফট সাইডের যে পার্টটা আছে এটা আমরা ব্যাকটেরিয়ার কাছ থেকে পেয়েছি। তাই জন্য যেহেতু দু ধরনের আলাদা আলাদা জিন মিক্স করে আমরা একটা ভেক্টর তৈরি করছি, তাই জন্য এটাকে বলা হচ্ছে হাইব্রিড ভেক্টর। সেকেন্ড যে অপশনটা আছে SV40, এটা হচ্ছে একটা ভাইরাস, এখানে ব্যাকটেরিয়ার কোনো পার্ট নেই, টোটাল ভাইরাসটাই একটা ভেক্টর হিসেবে ইউজ করা যেতে পারে, তাই জন্য এটা হচ্ছে হাইব্রিড ভেক্টর নয়। সি নাম্বার যে অপশনটা TI প্লাজমিড, সেটা হচ্ছে টিউমার ইনডিউসিং প্লাজমিড। এটা তোমরা ক্রাউন গল ডিজিজের ক্ষেত্রে পড়ে থাকবে, এটাতেও শুধুমাত্র ব্যাকটেরিয়ার
কথা বলা হচ্ছে, আর PUC19 এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডের কথা বলা হচ্ছে, ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিড। তো এগুলো হচ্ছে পিওর ভেক্টর, আর প্রথমটা হচ্ছে শুধু হাইব্রিড ভেক্টর। থার্ড কোয়েশ্চেন, দ্য মেশিন দ্যাট ইজ ইউজড ইন PCR। তো PCR এর মানে হচ্ছে কি পলিমারেজ চেইন রিয়াকশন। পলিমারেজ চেইন রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি করি, একটা নির্দিষ্ট স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্টকে আমরা বারবার করে জেরক্স করি এবং জেরক্স করে অনেকগুলো কপি তৈরি করি। তাহলে পলিমারেজ চেইন রিয়াকশনে আমরা একটা মেশিন ইউজ করি যেখানে আমরা এই জেরক্সের কাজটা করি, সেটাকে কি বলা হয়? থার্মাল সাইক্লার, থার্মাল রিঅ্যাক্টর, বায়ো রিঅ্যাক্টর আর সেন্ট্রিফিউজ, কোন অপশনটা হবে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে থার্মাল সাইক্লার। সাইক্লার দেখে বুঝতে হবে যে বারবার আমরা একটা জিনিস কন্টিনিউ করব, সাইকেলের মধ্যে আনবো, বারবার করে জেরক্স করব, সেটাই আমাদের পিসিআর এর মেশিনের কাজ। সি নাম্বার যে অপশনটা আছে বায়ো রিঅ্যাক্টর, এটা সাধারণত আমরা যখন আমরা ব্যাকটেরিয়ার কালচার করি তখন আমরা বায়ো রিঅ্যাক্টর ইউজ করি। আর সেন্ট্রিফিউজ মেশিন সকলেই জানো, যখন কোনো জিনিসকে আমরা সেপারেট করতে চাই, দেখা গেল অনেকগুলো ডিএনএ আরএনএ প্রোটিন মিক্স হয়ে আছে, তাদের প্রত্যেককে আমরা আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমরা সেন্ট্রিফিউজ মেশিনটা ইউজ করি। ওকে, তাহলে আনসার থার্মাল সাইক্লার। পিসিআর থেকে আরো কোয়েশ্চেন আসতে পারে, পিসিআর এর স্টেপ নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, যে পিসিআর এর ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ পর পর সাজাও, এটা কোয়েশ্চেন আসতে পারে। অথবা আসতে পারে যে পিসিআর এর প্রত্যেকটা স্টেজে কত টেম্পারেচার লাগে, তো সেগুলো একটু পড়ে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের সেই থার্মাল সাইক্লার মেশিনটা। নেক্সট, ক্রাইজিন ইজ অবটেইনড ফ্রম, কোথা থেকে পাওয়া যায় ক্রাইজিনটা? বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, খুব ইজি কোয়েশ্চেন। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে আমাদের ক্রাইজিনটা পাওয়া যায়। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর আরেকটা নাম হচ্ছে বিটি, তো ক্রাইজিনকে বিটি জিন নামেও ডাকা হয়। এবার একটু যদি কঠিন প্রশ্ন আসে তাহলে ক্রাইজিনের স্পেসিফিসিটি নিয়ে প্রশ্ন আসবে। ক্রাইজিন হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে ক্রাই 1AC, একটা হচ্ছে ক্রাই 1AB, আর একটা হচ্ছে ক্রাই 2AB। এই 3 রকমের ক্রাইজিন দেখা যায়। এর মধ্যে যে ক্রাই 1AC আর ক্রাই 2AB, এই দুটো স্পেসিফিক্যালি আমরা ইউজ করি কটন বলওয়ার্ম, এটাকে নিয়ন্ত্রণ করার জন্যে, এনসিআরটি লাইন। আর ক্রাই 1AB এটা আমরা বেসিক্যালি ইউজ করি ভুট্টা গাছের ক্ষেত্রে। যদি কোনো অ্যাটাক হয়, যারা অ্যাটাক করে তাদেরকে আমরা বলি কর্ন বোরার, এদেরকে কন্ট্রোল করার জন্য আমরা ক্রাই 1AB ইউজ করি। আর কটন বলওয়ার্মকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য ক্রাই 1AC আর ক্রাই 2AB ইউজ করি। নেক্সট, ইন আরএনএ ইন্টারফিয়ারেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনহিবিটেড? এটা একটু কঠিন কোয়েশ্চেন। ইন আরএনএ ইন্টারফিয়ারেন্স বলতে আমরা সাধারণত আরএনএ আই কে বোঝাই। এবার আরএনএ আই এর ব্যাপারটা এরকম যে সাপোজ এটা একটা আমি ব্যাকটেরিয়া এঁকেছি বা যে কোনো একটা সেল এঁকেছি ধরে নাও, এবং সেই সেলটার ভেতরে কিছু একটা খারাপ জিনিস এসে ঢুকেছে। সাপোজ কিছু একটা ফাঙ্গাস বা কিছু একটা এসে ঢুকেছে ধরে নাও। তো এই ফাঙ্গাসের একটা ডিএনএ আছে, এটা ধরে নাও সেই ফাঙ্গাসটা ডিএনএ, খারাপ ডিএনএ যেটা থেকে আমাদের ক্ষতি হতে পারে। এটার ধরে নাও আরএনএ। তাহলে ফাঙ্গাসের এটা ডিএনএ খারাপ ডিএনএ, আর ফাঙ্গাসের এটা খারাপ আরএনএ। ওকে, এইবার কি হয়েছে ব্যাপারটা, যে আমাদেরকে যদি এই ফাঙ্গাসটার হাত থেকে বাঁচতে হয়, তাহলে এই যে ফাঙ্গাসের আরএনএ তৈরি হয়েছে, এখান থেকে প্রোটিন তৈরি হওয়াটাকে আমাদের আটকাতে হবে। তো আরএনএ ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে আমরা কি করি বেসিক্যালি, যে আমরা একটা বাইরে থেকে একটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ঢুকিয়ে দিই, ডাবল স্ট্র্যান্ডেড একটা আরএনএ ঢুকিয়ে দিই। এরপরে এটা ধরে নাও ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, আগেটা ছিল ডিএনএ, এটা হচ্ছে আরএনএ। এবার এই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএটাকে আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা দুটো স্ট্র্যান্ড তৈরি করি, সেপারেট আরএনএ এর স্ট্র্যান্ড তৈরি করে, এটা একটা আরএনএ স্ট্র্যান্ড আর এটা আর একটা আরএনএ স্ট্র্যান্ড। তাহলে আমরা কি করলাম, একটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ সেলের ভেতরে পাঠালাম, সেই সেলটার ভেতরে আরএনএটাকে পাঠানোর পর আমরা সেটাকে দুটো ভাগ করে দিলাম। এরপর এই যে আরএনএটা সেটা গিয়ে এই ফাঙ্গাসের আরএনএর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো ধরে নাও এটা ফাঙ্গাসের আরএনএ। এবার ব্যাপারটা কিরকম হলো দেখো, যে ফাঙ্গাসের যে ডিএনএটা ছিল,
যেখান থেকে ফাঙ্গাসের আরএনএ তৈরি হচ্ছিল সেটার সঙ্গে আমরা বাইরে থেকে কিছু একটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দিলাম। সাপোজ এটা ভাইরাসের আমরা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দিয়েছি। তো ভাইরাসের ডাবল স্ট্র্যান্ডেড আরএনএর দুটো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট গিয়ে ফাঙ্গাসের যে আরএনএটা সেটার সঙ্গে যুক্ত হয়ে গেল এভাবে। তাহলে এর আগে ফাঙ্গাসের আরএনএটা ফাঁকা ছিল, সেখান থেকে ইজিলি প্রোটিন তৈরি হতে পারত। কিন্তু যেই আমরা বাইরে থেকে আমাদের ভাইরাস ঢুকিয়ে ফাঙ্গাসের আরএনএটাকে ব্লক করে দিলাম, তাহলে এখান থেকে আর ফাঙ্গাসের যে প্রোটিনটা তৈরি হতে পারতো সেটা তৈরি হতে পারবে না। ফাঙ্গাসের প্রোটিনটা যেটা তৈরি হতে পারতো সেটা আর তৈরি হতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা ফাঙ্গাসের যে আরএনএটা আছে সেটাকে ভাইরাসের আরএনএ দিয়ে ব্লক করে দিয়েছি। তাহলে আমাদের এখানে যদি প্রশ্ন করা হয় যে আরএনএ ইন্টারফেরেন্সের ক্ষেত্রে আমরা কি আটকাচ্ছি, আমরা কি বলবো? আমরা আরএনএ থেকে প্রোটিন তৈরি করাটাকে আটকাচ্ছি, মানে আমরা কি করছি? ট্রান্সলেশনটাকে আটকে দিচ্ছি। তাহলে এই যে পুরো সেলটা এঁকেছিলাম, যে কোনো সেল হতে পারে এটা, এটা আমি যে কোনো একটা অ্যানিমেল সেলের কথাই যদি বলে দিই, তাহলে এই অ্যানিমেল সেলটাকে প্রথমে ফাঙ্গাস অ্যাটাক করেছে, ফাঙ্গাস চাইছে যে ও প্রোটিন তৈরি করবে, কিন্তু বাইরে থেকে আমরা একটা ভাইরাল আরএনএ ঢুকিয়ে দিলাম, সেই ভাইরাল আরএনএটা ফাঙ্গাসের আরএনএকে ব্লক করে দিল এবং ফাঙ্গাসের প্রোটিনটা তৈরি হতে পারলো না, আমরা বেঁচে গেলাম। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন, থ্রু আরএনএ প্লান্টস ক্যান অ্যাচিভ। এবার বলছে যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা যখন এই আরএনএ ইন্টারফারেন্স জিনিসটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা প্লান্টকে কিসের হাত থেকে বাঁচাতে চাই? কোন ভাইরাস বা কোন ব্যাকটেরিয়া বা কোন ফাঙ্গাস, মানে কার কাছ থেকে বাঁচাতে চাই? ঠিক আছে? তো প্রথম অপশনটা বলেছে ইনসেক্ট রেজিস্ট্যান্স থ্রু ক্রাই প্রোটিন ফরমেশন। না, আমরা আরএনএ ইন্টারফারেন্স ইউজ করি না ক্রাই প্রোটিন ফরমেশনের ক্ষেত্রে, আমরা বিটি জিন ইউজ করি সেক্ষেত্রে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, আমরা একটু আগেই বললাম। সেকেন্ড যে অপশনটা আছে মেলয়েড গাইনি রেজিস্ট্যান্স, এই যে মেলয়েড গাইনি এটা হচ্ছে একটা নিমাটোড। ঠিক আছে? এই নিমাটোডটা প্লান্টদের ভেতরে আরএনএ ঢুকিয়ে দেয় এবং এই আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে যেটা গাছের ক্ষতি করে। তো আমরা একটু আগেই পড়লাম আরএনএ ইন্টারফিয়ারেন্সে আমরা এই আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রসেসটাকে আটকে দিই। তাই আমাদের এটাই হচ্ছে আনসার, যে মেলয়েড গাইনি এই নিমাটোডটা যদি গাছকে অ্যাটাক করে, তাহলে সেই নিমাটোডের অ্যাটাককে আমরা আটকে দেওয়ার জন্য আরএনএ ইন্টারফিয়ারেন্স প্রসেসটা ইউজ করি। আর ক্রাউন গল রেজিস্ট্যান্স সাধারণত হয় টিআই প্লাজমিডের ক্ষেত্রে। তো টিআই প্লাজমিড ইউজ করি আমরা। কেন ইউজ করি টিআই প্লাজমিড? ইউজ করি ক্রাউন গল রোগটাকে করার জন্যে। ঠিক আছে? তো ক্রাউন গল রেজিস্ট্যান্সের সঙ্গে আরএনএ ইন্টারফারেন্সের কোনো সম্পর্ক নেই। অ্যালকালাইন ফসফেটেজ হেল্পস ইন, অ্যালকালাইন ফসফেটেজ কি কাজ করে? তো এই যে ফার্স্ট যে অপশন আছে মেকিং ব্লান্ট এন্ড, মেকিং স্টিকি এন্ড, এটা আমরা কার সাহায্যে করি? সবাই জানো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচকের সাহায্যে আমরা এই কাজগুলো করি। ডিএনএটাকে কাটি, ডিএনএতে ব্লান্ট এন্ড তৈরি হয়, ডিএনএতে স্টিকি এন্ড তৈরি হয়। থার্ড যে অপশনটা আছে সিলেকশন বিটুইন ট্রান্সফর্মড অ্যান্ড নন ট্রান্সফর্মড ভেক্টর। এবার ট্রান্সফর্মড আর নন ট্রান্সফর্মড ভেক্টর কথাটার মানে কি? যে এটা ধরে নাও একটা সেল, এই সেলটার ভেতরে এটা ধরে নাও একটা ভেক্টর হিসেবে আমি এই সেলটাকে ইউজ করতে চাই। তাহলে কি করব? আমরা একটা অন্য কোনো জীব থেকে কোনো একটা ডিএনএর পার্ট কাটবো, কেটে এর ভেতরে ঢোকাবো, এটা হয়ে যাবে আমাদের ভেক্টর। ঢুকিয়ে আমরা, এটা যদি 1 নম্বর জীব হয়, এটা 2 নম্বর জীব যাকে আমরা ভেক্টর হিসেবে ইউজ করছি, আর এটা হচ্ছে 3 নম্বর জীব যার ভেতরে আমরা এই ফাইনালি এই ডিএনএটাকে ঢোকাবো। ওকে? তো আমরা যদি জানতে চাই যে এই যে আমাদের ডিজায়ার্ড জিনটা 1 নাম্বার অ্যানিমেলের কাছ থেকে বা প্লান্টের কাছ থেকে আমরা যে এই ডিজায়ার্ড জিনটা নিচ্ছি, সেটা কি এই 2 নাম্বার ভেক্টরের ভেতরে ঢুকেছে কি ঢোকেনি, সেটাকেই বলা হচ্ছে সিলেকশন। তো আমরা এই সিলেকশনটা কি অ্যালকালাইন ফসফেটেসের সাহায্যে করতে পারি? একদমই নয়। আমাদের ট্রান্সফরমেশন হয়েছে কিনা, সিলেকশন হয়েছে কিনা সেটা জানার জন্যে আমরা ইউজ করি হচ্ছে সিলেক্টেবল মার্কার। আমরা ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক ইউজ করি এক্ষেত্রে জিনটা ভেতরে ঢুকেছে কি ঢোকেনি সেটা জানার জন্যে। এখানে আমরা অ্যালকালাইন ফসফেটেস ইউজ করি না। অ্যান্টিবায়োটিকের নামগুলো তোমরা জানো সকলেই, আমরা অ্যাম্পিসিলিন ইউজ করি, তারপরে আমরা ক্যানামাইসিন ইউজ করি, তো অনেক কিছু আছে, আমরা সেগুলো লিখছি না আর। আর লাস্ট যে অপশনটা বলেছে ইনহিবিটিং লাইগেশন, লাইগেশন মানে হচ্ছে জোড়া দেওয়া, অফ দ্য কাট
মেড বাই রেস্ট্রিকশন ইনটু নিউক্লিয়াস ইনসাইড ভেক্টর, মানে বলছে যে আমরা এই যে জিনটা ভেক্টরের ভেতরে ঢোকাবো, এক নম্বরের অ্যানিমেলের বা প্লান্টের বা ব্যাকটেরিয়ার বা ভাইরাসের কাছ থেকে জিনটা নিয়ে যে 2 নম্বর ভেক্টরের কাছে জিনটাকে ঢোকাবো, তার জন্য কি করতে হবে আমাদের? দেখো যে এটা ধরে নাও যদি আমাদের আমি আর ছোট করে আঁকছি, এটা ধরে নাও আমাদের জিন, ভেক্টরের জিনটা, এটাকে আমরা কেটে ওর মধ্যে অন্য কিছু একটা জিন ঢোকাবো। তাহলে প্রথমে কি করতে হবে? এটাকে এরকম কাটতে হবে, কেটে তারপরে আমরা অন্য একটা জিন এর মধ্যে ঢোকাতে পারবো, তাই না? তো এবার দেখো যদি আমরা এই দুটো জিন কেটে দিই, সাপোজ এটা হচ্ছে একটা পার্ট হয়ে গেল কাটার পর, আর এটা আরেকটা পার্ট হয়ে গেল। এবার এরা পরস্পর জুড়ে যেতে পারে, কাঠগুলো পরস্পর জুড়ে যেতে পারে। যদি জুড়ে যায় তাহলে আমরা যে উদ্দেশ্যে ওটাকে কেটেছি, মানে আমরা এখানে একটা থার্ড একটা ইনসারশন ঢোকাতে চাই, এই উদ্দেশ্যেই আমরা ডিএনএটাকে কেটেছি। কিন্তু ডিএনএটা যদি জোড়া লেগে যায়, যদি কাটটা না থাকে, মনে করো যে আমরা কি করলাম, এরকম কেটে রেখে দিলাম, কিন্তু আমরা কিছুক্ষণ পরেই দেখবো এটা এরকম জোড়া লেগে যেতে পারে, ঠিক আছে? তো আমরা জোড়া লাগানোর হাত থেকে যদি আটকাতে চাই, তাহলে আমরা এই অ্যালকালাইন ফসফেটেজ উৎসেচকটা ইউজ করি। তাহলে অ্যালকালাইন ফসফেটেজের কাজ কি? আমরা ডিএনএ কে কাটার পর সেই ডিএনএটা যাতে জোড়া লেগে না যায়, সেক্ষেত্রে আমরা অ্যালকালাইন ফসফেটেজ ইউজ করি। তারপর আমরা এই প্রথম যে অর্গানিজমটা আছে সেখান থেকে জিন বা ডিএনএটাকে নিয়ে ভেক্টরের মধ্যে ঢোকাতে পারি, ঠিক আছে? তাহলে আনসার হচ্ছে ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রেস্ট্রিকশন এনজাইম ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট? তো এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। ডিসকভার্ড ফার্স্ট বললে আমরা বলবো হিন্ট টু, ওকে। আর যদি কোনটা বলা হয় আইসোলেটেড ফার্স্ট, তাহলে আমরা বলবো হিন্ট ওয়ান। এটা হচ্ছে আইসোলেটেড, মানে প্রথম বের করা হয়েছিল। আর প্রথম আবিষ্কৃত হয়েছিল হচ্ছে হিন্ট টু, মানে ব্যাপারটা এরকম যে একটা ব্যাকটেরিয়ার ভেতরে আমি দেখতে পাচ্ছি একটা এনজাইম যার নাম হচ্ছে হিন্ট টু, কিন্তু তাকে আমি কিছুতেই ওখান থেকে বের করতে পারছি না। তাই জন্য যাকে আমরা ফার্স্ট বের করতে পারবো তাকেই আমরা বলবো হচ্ছে ওয়ান, আর যাকে আমরা সেকেন্ডে বের করব তাকে আমরা বলবো টু। হতে পারে যে যাকে আমরা প্রথমে বের করেছি সেই ব্যাকটেরিয়াটার কাছ থেকে বা সেই ভাইরাসটার কাছ থেকে, তাকে আমরা হয়তো ফার্স্টে দেখিনি। প্রথমে আমরা ওকে বের করতে পেরেছি, কিন্তু প্রথমে হয়তো ওকে দেখিনি, প্রথমে দেখেছিলাম অন্যজনকে, কিন্তু যাকে প্রথমে দেখেছিলাম তাকে আমরা বের করতে পারিনি। তো প্রথম যাকে বের করতে পারবো সেটাই আমাদের বলা হবে ওয়ান, ঠিক আছে? তাহলে প্রথম আমরা দেখেছিলাম কাকে? হিন্ট টু কে। প্রথম বের করেছিলাম কাকে? হিন্ট ওয়ান কে। নেক্সট, অ্যাগারোস ইজ প্রডিউসড জেনারেলি ফ্রম। তো অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস তোমরা পড়েছো, আমরা একটা জেলির মতো সাবস্ট্যান্স ইউজ করি ডিএনএ গুলোকে সেপারেট করার জন্য। তো এখানে বলা হচ্ছে যে সেই অ্যাগারোসটা পাউডারের আকারে পাওয়া যায় বাজারে। তো কোথা থেকে পাওয়া যায় সেটা? ফানজাই, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, রেড অ্যালগি, ব্রায়োফাইটস। তো রেড অ্যালগি থেকেই আমরা সাধারণত এই অ্যাগারোসটা পাই, সিউইড বলা হয়, যেখান থেকে আমরা এই অ্যাগারোসটা পেয়ে থাকি। আর ফানজি, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ব্রায়োফাইটস মানে হচ্ছে মস, এগুলো থেকে আমরা অ্যাগারোস পাই না। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 10, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে যখন আমরা সেটা ইনসুলিন প্রোডাকশনের ক্ষেত্রে করি, দ্য জিন অফ ইনসুলিন ইজ ইনসার্টেড ইনটু দ্য, মানে ব্যাপারটা খুব সোজা করে বলি যে এটা ধরো একটা জিন, এই জিনটাকে আমরা কি করতে চাই? কাটতে চাই মাঝখান দিয়ে, এখান দিয়ে আমরা কেটে দিলাম জিনটাকে। কার সাহায্যে আমরা কোনো একটা জিনকে কাটি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে। তো ধরে নিলাম যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে আমরা জিনটাকে কেটে দিলাম। তো আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে এই জিনটাকে কেটে দিলাম। তাহলে এই জিনটা দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে লেফট সাইডে আর একটা রাইট সাইডে। এবং তারপর এই যে দুটো ফাঁকা হয়ে গেল, তার মাঝখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিন মানে এই ইনসুলিনের জিনটাকে ঢুকিয়ে দিলাম। তো প্রশ্ন যেটা করেছে যে যখন আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এই যে জিনটাকে কেটে দিলাম, তাহলে জিনটাকে কেটে দেওয়া মানে কি? জিনটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেল। হ্যাঁ, তো এটাই প্রশ্ন করেছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে যখন আমরা একটা জিনকে ইনঅ্যাক্টিভেট করে দিই এবং তারপর সেই জিনের মাঝখানে ইনসুলিনের জিন ঢুকিয়ে দিই, তো এই যে যে জিনটা আমরা কাটলাম, যেটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেল কাটার ফলে, সেটা কোন জিন?
টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, ক্যানামাইসিন রেজিস্ট্যান্স জিন, না বিটা গ্যালাক্টোসাইডেস জিন? তো আমাদের আনসার হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস জিন। বিটা গ্যালাক্টোসাইডেস মানে হচ্ছে তোমাদের ল্যাকটেজ, ল্যাক ওপেরনে তোমরা পড়েছো। বিটা গ্যালাক্টোসাইডেস মানে হচ্ছে ল্যাকটেজ এনজাইম। এই এনজাইমের জন্য যে জিনটা দায়ী থাকে সেটাকে আমরা কেটে তার মাঝখানে ইনসুলিনের জিন ঢুকিয়ে দিই। তাতে করে কি হয়, এই যে ল্যাকটেজ জিনটা ছিল বা বিটা গ্যালাক্টোসাইডেস জিনটা ছিল সেটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, এবং এটাই ইন ফিউচার গিয়ে ইনসুলিন প্রোডাকশনে একটা সিলেক্টেবল মার্কার হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? সিলেক্টেবল মার্কার। নেক্সট, ট্যান্ডাম রিপিটস আর ফাউন্ড ইন। ট্যান্ডাম রিপিটস মানে হচ্ছে এরকম যে টিটিজি, আবার টিটিজি, আবার টিটিজি, মানে একটা স্পেসিফিক সিকোয়েন্স বারবার বারবার করে চলতেই থাকবে। সেটাকে আমরা কোথায় দেখতে পাই? তো আমরা এই জিনিসটাকে দেখতে পাই স্যাটেলাইট রিজিয়নে। স্যাটেলাইট রিজিয়ন কোনটা? এটা যদি আমাদের একটা ক্রোমোজোম হয়, নর্মালি আমরা এভাবে আঁকি, এটাকে যদি আমরা একটু ডিটেইলসে আঁকি তাহলে আমাদের এরকম একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে, এরকম একটা প্রাইমারি কনস্ট্রিকশন আছে, গৌণ খাঁজ বলি যেটাকে আমরা, সেকেন্ডারি কনস্ট্রিকশন। এটা হচ্ছে আমাদের ধরনা একটা ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ যেটাকে আমরা বলি, সেকেন্ডারি কনস্ট্রিকশন। আর এটা হচ্ছে মুখ্য খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন, সেন্ট্রোমিয়ার থাকে যেখানে, এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ। এবার এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ, এর ওপরে যে রিজিয়নটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট রিজিয়ন। ঠিক আছে, স্যাটেলাইট রিজিয়ন। এই স্যাটেলাইট রিজিয়নেই এরকম বারবার রিপিটেশন থাকে, যে রিপিটেশনগুলোকে আমরা কি বলি? ট্যান্ডাম রিপিটস। ওকে। আর প্রোমোটার রিজিয়ন, অপারেটর রিজিয়ন, এগুলো তো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা পড়ে থাকি। আর অরিসি রিজিয়ন, এটা আমরা রেপ্লিকেশনের ক্ষেত্রে পড়ে থাকি, যে রেপ্লিকেশন যেখানে শুরু হয় সেটাকে আমরা বলি অরিসি। নেক্সট, হুইচ অফ দিস ভেক্টর ইজ ইউজড ইন জিন থেরাপি টু কিওর ডিজিজ? মানে আমরা যখন জিন থেরাপির মাধ্যমে জিনের ভেতরে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সরানোর চেষ্টা করি, সেটা ক্ষেত্রে আমরা বেশিরভাগ কোন জিনিসটা ইউজ করি? আমাদের আনসার এখানে অ্যাডিনোভাইরাস। টিআই প্লাজমিডের ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম যে আমরা টিউমার তৈরি করার ক্ষেত্রে এটা ইউজ করি, তাই জন্য এটাকে বলা হয় টিউমার ইনডিউসিং প্লাজমিড। গাছের ক্ষেত্রে আমরা টিউমার তৈরি করি। কসমিড, একটু আগে আমরা এটা হাইব্রিড ভেক্টরের উদাহরণ দেখলাম। হাইব্রিড ভেক্টরের সাহায্যে আমরা কোনো একটা পার্টিকুলার জিনকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করার ক্ষেত্রে ইউজ করি। PBR322ও সেম, এটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিড, যেটাকে আমরা ইউজ করি একটা ভেক্টর হিসাবে। এর মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনটাকে ঢুকিয়ে সেটা অন্য কারোর বডিতে ট্রান্সফার করানোর চেষ্টা করি। কিন্তু যখন আমরা ডিজিজের কথা বলবো, জিন থেরাপির কথা বলবো, সেক্ষেত্রে আমাদের অ্যাডিনোভাইরাস চলে। কোয়েশ্চেন নাম্বার 13, কুমেসি ব্রিলিয়ান্ট ব্লু ইজ ইউজ টু ভিজুয়ালাইজ ব্যান্ড অফ। বলছে যে কুমেসি ব্রিলিয়ান্ট ব্লু হচ্ছে একটা কালার, একটা ডাই, যেটাকে আমরা ইউজ করি কোনো কিছুর একটা ব্যান্ড দেখার জন্য। কিসের ব্যান্ড দেখার জন্য? জিনোমিক ডিএনএ, না আরএনএ, না প্রোটিন? না, এখানে আরএনএ অপশনটা দুইবার হয়ে গিয়েছে, এটা আরএনএ হবে না, সরি, এটা এক্স প্লাজমিড ডিএনএ হবে। ওকে, তো কুমেসি ব্রিলিয়ান্ট ব্লু এটা আমরা সাধারণত ইউজ করি ওয়েস্টার্ন ব্লটিং এর ক্ষেত্রে। এবার তোমরা সকলেই জানো ওয়েস্টার্ন ব্লটিং আমরা কেন ইউজ করি? প্রোটিনকে দেখার জন্য। তো প্রোটিনকে দেখার জন্য আমরা যে ডাইটা ইউজ করি সেটা হচ্ছে কুমেসি ব্রিলিয়ান্ট ব্লু। ডিএনএ কে দেখার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইটিবিআর, ইথিডিয়াম ব্রোমাইড। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, টু প্রেসিপিটেট দ্য ডিএনএ আফটার সেন্ট্রিফিউগেশন উই ইউজ। মানে আমরা যখন একটা সেল নিই, ব্যাকটেরিয়াল সেল হোক বা যে কোনো সেল হোক, তার ভিতর থেকে আমরা যখন ডিএনএটাকে বের করতে চাই তো আমরা কি করি? প্রথমে সেলটাকে ফাটিয়ে দিই, সেল ওয়ালটাকে প্রথমে, যদি ব্যাকটেরিয়াল সেল হয় তাহলে আমরা প্রথমে সেল ওয়ালটাকে নষ্ট করি, তারপরে সেল মেমব্রেনটাকে নষ্ট করে দিই, তারপরে আমরা বিভিন্ন প্রসেসে
সেই সেল মেমব্রেনটাকে নষ্ট করার পর ভেতরে যে ডিএনএটা আছে সেটাকে আমরা টেস্ট টিউবের মধ্যে পেয়ে যাই। তারপরে আমরা সেন্ট্রিফিউগেশন করি। সেন্ট্রিফিউগেশন করলে ডিএনএ, আরএনএ, প্রোটিন এরা সব আলাদা আলাদা হয়ে যায়। আর তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএটা সেটাকে যদি আমরা চাই তাহলে আমাদের সেটাকে নিচের দিকে থিতিয়ে ফেলতে হয়। প্রথমে সেন্ট্রিফিউগেশন করে নিই। সেন্ট্রিফিউগেশন করার পরে আমরা সেখানে কি করি, বিভিন্ন ধরনের এনজাইম দিয়ে দিই, যাতে করে আমাদের যেগুলো অদরকারি জিনিস, যেরকম ফ্যাট আমাদের দরকার নেই, তো আমরা সেক্ষেত্রে লাইপেজ দিয়ে দিই। যে তারপরে আমাদের প্রোটিন যদি আমাদের দরকার না থাকে সেক্ষেত্রে আমরা প্রোটিয়েজ দিয়ে দিই। তো এরকম বিভিন্ন এনজাইমগুলো দিয়ে দেওয়ার পর যখন আমাদের ডিএনএটা উপরে ভেসে থাকে সেটাকে আমরা নিচে থিতিয়ে ফেলার জন্যে, প্রেসিপিটেট করার জন্যে কিছু একটা দিই, যাতে করে এটা যদি আমাদের টেস্ট টিউব হয় সেই টেস্ট টিউবের নিচের দিকে আমাদের ডিএনএটা পড়ে থাকে। তো এখানে সেটাই জিজ্ঞাসা করছে যে সব কিছু করার পরে ডিএনএটাকে যখন আমরা নিচের দিকে থিতিয়ে ফেলতে চাই তখন আমরা কি ইউজ করি। তো আনসার হচ্ছে চিল্ড ইথানল। চিল্ড মানে হচ্ছে ঠান্ডা করা। এটাকে আমরা ইউজ করি ডিএনএটাকে নিচে থিতিয়ে ফেলার জন্যে। ইটিবিআর আমরা একটু আগেই বললাম যে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসে আমরা ইউজ করি যখন আমরা ডিএনএটাকে দেখতে চাই। আর ব্রোমোফেনল ব্লুও আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসেই ইউজ করি। ইটিবিআরকে আমরা ডিএনএটাকে যখন পুরো প্রসেসটা শেষ হয়ে যায় তখন ইউভি রের নিচে যখন আমরা ডিএনএটাকে দেখতে চাই তখন ইটিবিআর ইউজ করি। আর যখন আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস প্রসেসটা চলছে তখন ব্রোমোফেনল ব্লু ইউজ করি। তো আমরা আসবো নেক্সট কোয়েশ্চেনে, এটা আরেকবার ডিসকাস করব। নেক্সট, প্লাজমিড দ্যাট ইজ ইউজড ফর দ্য ট্রান্সফার অফ জিন ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো বলে দিচ্ছে যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে কি ইউজ করি, প্লাজমিড ইউজ করি। আনসার বলেও দেওয়া আছে কোয়েশ্চেনে, একটু ভালো করে পড়লেই পারা যাবে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে আমরা যে জিনে ট্রান্সফার করাই সেটা আমরা প্লাজমিডের সাহায্যে করি। তো এই প্লাজমিডটা কি, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, না নিউক্লিয়ার ডিএনএ, না মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, না প্লাস্টিডিয়াল ডিএনএ? তো দেখো যে আমরা যদি একটা ব্যাকটেরিয়ার কথা বলি, এই ব্যাকটেরিয়া দু ধরনের ক্রোমোজোম থাকে। একটা হচ্ছে, ধরে নাও এটা একটা ক্রোমোজোম, এটা বলা হয় নিউক্লিয়ার ডিএনএ, আর একটা থাকে এরকম বাইরের দিকে, এটাকে আমরা বলি প্লাজমিড। ঠিক আছে? তো যেহেতু এটা মেইন ডিএনএ নয়, মানে এক্সট্রা ক্রোমোজোমাল, মানে মেইন যে ক্রোমোজোমাল ডিএনএটা বা নিউক্লিয়ার ডিএনএটা সেটার বাইরে আছে এই প্লাজমিডটা, তো এটা হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তার সাহায্যে আমরা কি করি, জেনেটিক ট্রান্সফারের ক্ষেত্রে জিনটাকে আমরা একটা বডি থেকে আরেকটা বডিতে নিয়ে যাই এই প্লাজমিডের সাহায্যেই। ঠিক আছে? তো আনসার আমাদের এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইউজ করি, নিউক্লিয়ার ডিএনএ কে কিন্তু করি না। আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, প্লাস্টিডিয়াল ডিএনএ, এগুলো সেলের ভেতরে থাকে, এগুলোর সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোনো কানেকশন নেই সেরকম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট? তো জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট আমরা অনেক তৈরি করেছি, কোনটা ফার্স্ট? তো আমাদের আনসার, ডাইরেক্ট অ্যান্সার, এখানে বোঝার কিছু নেই এই কোয়েশ্চেনটাতে, টোব্যাকো মানে তামাক গাছ যেটা, সেই ক্ষেত্রে আমরা প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করেছিলাম গাছের ক্ষেত্রে, তামাক গাছের ক্ষেত্রে। আর ফ্লেভার সেভার টমেটো, বিটি কটন, বিটি ব্রিঞ্জাল, এখান থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে ব্যাকটেরিয়া কোয়েশ্চেন আসবে যে বিটি কটন তৈরি করার ক্ষেত্রে আমরা কোন ব্যাকটেরিয়ার হেল্প নিই, বিটি ব্রিঞ্জাল ইউজ করার ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়ার হেল্প নিই, ফ্লেভার সেভার টমেটো তৈরি করার ক্ষেত্রে আমরা কোন এনজাইম ইউজ করি, এসব কোয়েশ্চেন আসবে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 17, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফর ভিজুয়ালাইজেশন অফ ডিএনএ আফটার সার্দার্ন ব্লটিং। এবার সার্দার্ন ব্লটিং জিনিসটা কি? দেখো, প্রথমে আমরা ডিএনএ কে যদি আইসোলেট করে নিতে পারি একটা সেলের ভেতর থেকে, তারপরে আমরা করি ডিএনএটার অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের সাহায্যে আমরা ডিএনএ গুলোকে, আমাদের কাঙ্ক্ষিত যে ডিএনএটা সেটাকে আমরা সেপারেট করে নিই। এরপরে আমরা করি হচ্ছে সার্দার্ন ব্লটিং, মানে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটা আসলেই কি আমাদের সেটাই ডিএনএ যেটা আমরা চাইছি, সেটা আমরা চেক করে নেওয়ার জন্য সার্দার্ন ব্লটিং ইউজ করি। তো অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের পর একবার আমরা ডিএনএ কে দেখি, সেটা আমরা করি হচ্ছে ইউভি রে এর সাহায্যে। যখন আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের পরে দেখব তখন ইউভি রে এর সাহায্যে দেখব। আর যখন আমরা সার্দার্ন ব্লটিং এর পরে আবার একবার ডিএনএ কে চেক করব তখন কিন্তু আমরা এক্স রে এর সাহায্যে
দেখব। তো মনে রাখতে হবে কিসের পরে জানতে চাইছে, এগারোস জেল ইলেকট্রোফোরেসিসের পরে জানতে চাইছে নাকি সাদার্ন ব্লটিং এর পরে জানতে চাইছে। তো যেহেতু এখানে সাদার্ন ব্লটিং এর পরে জানতে চাইছে, আমরা আনসার করব এক্স রে। ওকে, নেক্সট, হাউ মেনি প্রাইমার্স ডু উই ইউজ ফর দ্য পিসিআর প্রসেস। এবার পিসিআর প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে কি কি লাগে আমাদের, নিউক্লিওটাইডস লাগে, আমাদের প্রাইমার্স লাগে, মানে একটা ডিএনএ কে জেরক্স করার জন্য যা কিছু দরকার সব লাগে। আমাদের কিছু আয়ন্স লাগে, আমাদের মেশিন লাগে, একটু আগে আমরা দেখলাম থার্মাল সাইক্লার মেশিন লাগে। তো এই ক্ষেত্রে আমরা যখন প্রাইমারের সাহায্যে প্রাইমিং করি, প্রাইমিং করা মানে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটাকে শুরু করা, এবং এই প্রাইমিং প্রসেসে আমরা একটা প্রাইমার প্রোভাইড করি, তারপর এই প্রাইমারের সঙ্গে পরবর্তীকালে নিউক্লিওটাইডগুলো পরপর লাগতে থাকে। তো এটাই হচ্ছে প্রাইমিং। এবার এই প্রাইমিংয়ে যে প্রাইমার ইউজ করি, আমরা সাধারণত দুই ধরনের প্রাইমার ইউজ করি। একটা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রাইমার। এই দুই ধরনের প্রাইমার আমরা ইউজ করি, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ইন ডিটেলিং আমি যাচ্ছি না। তাহলে দুই ধরনের প্রাইমার আমরা ইউজ করি ইন কেস অফ পিসিআর। নেক্সট, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ। তো আলফা 1 অ্যান্টিট্রিপসিন আমরা কোথায় ইউজ করি? সাধারণত আমরা এটা একটা এমফাইসিমার ক্ষেত্রে ইউজ করি, যেটা রেসপিরেটরি ডিজিজ, বেশি ধূমপান করার ক্ষেত্রে এটা হয়। পার্কিনসন্স ডিজিজ হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, যেটার কিওর এখনো অবধি পাওয়া যায়নি, অটো ইমিউন ডিজিজ। আর এসসিআইডি এটা হচ্ছে একটা জেনেটিক্যাল ডিজিজ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। এটা এডিএ বা অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস এই জিনের অভাবে হয়। আর সিস্টিক ফাইব্রোসিস এটা হচ্ছে একটা রেসপিরেটরি ডিজিজ। ক্লোরিন চ্যানেলের যদি প্রবলেম হয়ে যায় বডিতে, সেক্ষেত্রে আমাদের সিস্টিক ফাইব্রোসিস হয়। তো আমি আবারও ডিটেইলে যাচ্ছি না, রেসপিরেটরি ডিজিজ। তো এই তিনটের মধ্যে এমফাইসিমা যে রেসপিরেটরি ডিজিজটা, এটাও পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে বেশি ধূমপানের ফলে কোন রোগ হয়। তো সেক্ষেত্রে আমরা আনসার করব এমফাইসিমা। তো স্মোকিং এর ক্ষেত্রে আমরা যখন ট্রিটমেন্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা আলফা 1 অ্যান্টিট্রিপসিন দিয়ে এটা ট্রিটমেন্ট করতে পারি। নেক্সট, বায়োপাইরেসি মানে হচ্ছে যে আমাদের কাছে কিছু একটা ছিল এবং আমাদের পারমিশন না নিয়ে, আমাদের অজান্তেই সেই জিনিসটা অন্য কেউ ইউজ করছে এবং সেটার পেটেন্ট নিয়ে নিয়েছে। সাপোজ আমার বাড়ির সামনে একটা কিছু গাছ আছে, এই গাছটা আমাদের বাড়িতে বহু বছর ধরেই আছে, কিন্তু বাইরে থেকে কেউ একটা আসলো এবং সেই গাছটার কিছু একটা ইউজ করলো, সেই ইউজ করার পর তারা সেই প্রোডাক্টটার পেটেন্ট নিয়ে নিল, মানে ওই গাছটা ওরা ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। তো সেটা তো ঠিক নয়। আমাদের বাড়িতেই সেই গাছটা বহু দিন ধরে আছে, আমরা সেটা বহুদিন ধরে ইউজ করছি, বাইরে থেকে কেউ একটা আসলো, সেটার পেটেন্ট নিয়ে নিল, সেটাকে আমরা বলে দিই বায়োপাইরেসি। তো বায়োপাইরেসি বাসমতি রাইসের ক্ষেত্রেও হয়েছিল, নিম গাছের ক্ষেত্রেও হয়েছিল, আফ্রিকান বেরির ক্ষেত্রেও হয়েছিল, অল অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকের ক্ষেত্রে বায়োপাইরেসিটা হয়েছিল। এই যে বাসমতি রাইস, এটা আমাদের এখানে বহুদিন ধরে উৎপাদন হয়, কিন্তু বিদেশি কোম্পানি এসেছিল, এসে সেটার একটা ভ্যারাইটি নিয়ে, পেটেন্ট নিয়ে, তারপরে ওরা বলেছিল যে আমাদের অনুমতি ছাড়া এটা কেউ ইউজ করতে পারবে না। এই জিনিসগুলো বায়োপাইরেসির আন্ডারে পড়ে। নেক্সট, দ্য সেল দ্যাট ইজ প্রডিউসড ইন হাইব্রিডোমা টেকনোলজি। এবার হাইব্রিডোমা টেকনোলজিতে আমরা যদি একটুখানি বলি, আমরা কি করি, আমরা একটা মায়োলেমা সেল নিই বা ক্যান্সার সেল নিই, এবং এই মায়োলেমা সেলের সঙ্গে আমরা একটা অ্যান্টিবডি প্রডিউসিং সেল নিই, অ্যান্টিবডি প্রডিউসিং সেল বা বি সেল নিই আর কি। এবং এই দুটোর ফিউশন করে আমরা এমন একটা সেল তৈরি করি যেটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ক্যান্সার সেলের মতো, এবং যেটা খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি করবে অ্যান্টিবডি প্রডিউসিং সেলের মতো। মানে আমরা একটা এখানে হাইব্রিড সেল নিচ্ছি, আর এই ক্যান্সার সেলটাকে আমরা বলি মায়েলোমা, সেখান থেকে হাইব্রিডোমা কথাটা চলে এসছে। হাইব্রিড সেল এবং হাইব্রিড সেলের মধ্যে আমরা ক্যান্সার সেলের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, তাই জন্য হচ্ছে হাইব্রিডোমা। এবার বলছে যে এই যে ক্যান্সার সেলের সঙ্গে আমরা অ্যান্টিবডি প্রডিউসিং সেলটাকে যোগ করে দিলাম, মানে একটা হাইব্রিডোমা সেল তৈরি করলাম, এই হাইব্রিডোমা সেলটাকে আমরা কি ধরনের অ্যান্টিবডি বলবো? মনোক্লোনাল অ্যান্টিবডি বলবো, পলিক্লোনাল অ্যান্টিবডি বলবো, সেকেন্ডারি অ্যান্টিবডি বলবো, না প্রো বলবো? তো আমাদের আনসার হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, বা আমরা এটাকে সংক্ষেপে বলি ম্যাব। মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে, সাপোজ এটা একটা সেল,
এবং এই সেল থেকে একটা অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, এটা ধরে নাও একটা অ্যান্টিবডি। তো তখন আমরা এটাকে বলবো মনোক্লোনাল অ্যান্টিবডি, মানে একই রকমের সেল থেকে একই ধরনের অ্যান্টিবডি প্রডিউস হবে। কিন্তু দেখা গেল এরকম একটা সেল আছে, এরকম একটা স্টার মার্ক শেপ সেল আছে, এরকম একটা সেল, এরকম একটা সেল আছে। তো এই যে 3 ধরনের সেল আছে, এই 3 ধরনের সেল থেকে যদি একই ধরনের অ্যান্টিবডি প্রডিউস হয়, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেল থেকে যদি অ্যান্টিবডি প্রডিউস হয় এই একই ধরনের, তখন সেটাকে আমরা বলে দেব পলিক্লোনাল অ্যান্টিবডি। পলিক্লোনাল মানে সেলগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে এবং সেই ডিফারেন্ট ডিফারেন্ট সেল থেকে অ্যান্টিবডিগুলো তৈরি হবে। কিন্তু যদি একই ধরনের সেল হয় এবং সেখান থেকে একই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যেটা আমরা হাইব্রিডোমার ক্ষেত্রে দেখতে পাই, সেটাকে আমরা কি বলে দেব? মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে মনোক্লোনাল মানে একই ধরনের সেল থেকে একই ধরনের অ্যান্টিবডি তৈরি হবে, আর পলিক্লোনাল মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সেল থেকে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, সেকেন্ডারি অ্যান্টিবডির কোনো ব্যাপার নেই এখানে। সেকেন্ডারি অ্যান্টিবডি আমরা সাধারণত অ্যালাইজার ক্ষেত্রে ইউজ করি। আর প্রোব মানে হচ্ছে যেখানে আমরা ডিএনএ বা আরএনএর সিকোয়েন্সটাকে যদি জানতে চাই, সেক্ষেত্রে আমরা প্রোব ইউজ করি। এটাকে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ব্লটিং এর ক্ষেত্রে ইউজ করি প্রোবটাকে, সাদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং এক্সেট্রা। নেক্সট, when the desired DNA molecule is directly inserted into the nucleus, then the process is known as। তো ব্যাপারটা বলছে যে দেখো, এটা যদি একটা সেল হয়, এই সেলটাকে পার করতে গেলে আমাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। ফার্স্টেই তো সেলের, এটা যদি একটা ব্যাকটেরিয়া বা প্লান্ট সেল হয় সেক্ষেত্রে সেল ওয়াল চলে আসবে, তারপরে ওর একটা সেল মেমব্রেন চলে আসবে, তারপরে সাইটোপ্লাজম আছে, তারপরে ভেতরে কোথাও একটা নিউক্লিয়াস আছে, তার ভেতরে কোথাও একটা ডিএনএটা আছে। তো আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করি তখন সেক্ষেত্রে সেল ওয়ালটাকে সরাতে হয়, তারপরে সেল মেমব্রেনটাকে সরাতে হয়, তারপরে সেল মেমব্রেনের ভেতরে আমরা বাইরে থেকে একটা ডিএনএ বা জিন দিয়ে দিই। তারপরে জিনটা ইন ফিউচার এই নিউক্লিয়াসটার ভেতরে ঢোকে, নিউক্লিয়াসটার ভেতরে ঢুকে নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএটা আছে সেটার সঙ্গে জোড়া লেগে যায়। এটা বেসিক প্রসেস। কিন্তু এখানে কোয়েশ্চেনটা বলেছে যে না, আমরা ডাইরেক্টলি কোথায় ইনসার্ট করে দেব? নিউক্লিয়াসের ভেতরে, মানে সেল, সেল মেমব্রেন এই সব কিছু পেরিয়ে, নিউক্লিয়াস পেরিয়ে একদম এই জিনটাকে এর ভিতরেই ঢুকিয়ে দেবো। মানে আমরা রিস্ক নিতে চাই না যে জিনটাকে আমরা জাস্ট এই সাইটোপ্লাজমের মধ্যে ছেড়ে দেবো আর ওটা নিজে নিজে গিয়ে নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যাবে, সেটা আমরা করতে চাই না। আমরা এই জিনটাকে ডাইরেক্টলি একদম নিউক্লিয়াসের ভেতরে ঢুকিয়ে দিতে চাই। সেটাকে কি বলে? আনসার হচ্ছে মাইক্রো ইনজেকশন। ঠিক আছে, বাকি যে প্রসেসগুলো আছে, বায়োলিস্টিক্স বা জিন গান, এটা সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে ইউজ করা হয়। ইলেকট্রোপোরেশন, এটা সাধারণত অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ করা হয়। আর লাইপোফেকশন, এক্ষেত্রে আমরা একটা লিপিডের থলির মধ্যে ডিএনএটাকে ঢুকিয়ে তারপরে আমরা সেলের ভেতরে ঢোকাই, কিন্তু এক্ষেত্রে আমরা ডাইরেক্টলি নিউক্লিয়াসের ভেতরে ঢুকিয়ে দিই না, জাস্ট সেলের ভেতরে ঢুকিয়ে দিই, সাইটোপ্লাজমে ঢুকিয়ে ছেড়ে দিই। নেক্সট, হাউ মেনি লেভেলস অফ বায়োসেফটি লেভেলস আর প্রেজেন্ট ইন বায়োলজিক্যাল ল্যাবস? তো বায়োলজিক্যাল ল্যাবে যখন কেউ কাজ করতে যাবে, ওকে সেফটি লেয়ার গুলো মেনটেন করতে হয়, যে যদি আমরা একটু কম ডিজিজ ছড়াবে এরকম কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের একটা লেয়ার আছে, যদি আমরা বিপজ্জনক ভাইরাস নিয়ে কাজ করি সেক্ষেত্রে একটা সেফটি লেয়ার আছে। তো টোটাল আমাদের কতগুলো লেয়ার আছে সেটা জিজ্ঞাসা করেছে, আনসার হচ্ছে 4। টোটাল বায়োসেফটি লেভেল 4টে আছে আমাদের। নেক্সট কোয়েশ্চেন, Question number 24. In order to test the safety of polio vaccine, scientists used। তো পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে যখন আমাদের সেফটি টেস্ট করা হয়েছিল, ডাইরেক্টলি আমরা হিউম্যানের ক্ষেত্রে দিয়ে দিই না, আমরা প্রথমে একটা কোনো অর্গানিজমের উপরে টেস্ট করি যখন কোনো ভ্যাকসিন তৈরি হয়, তারপরে আমরা সেই ভ্যাকসিনটাকে হিউম্যানের ক্ষেত্রে ইউজ করি। তো যখন পোলিও ভ্যাকসিন তৈরি হয়েছিল সেই সময় সায়েন্টিস্টরা সেফটির জন্য কোনো একটা অ্যানিমেলের উপরে সেটাকে ট্রাই করে দেখেছিল। তো কার উপরে দেখেছিল? পিগ, মানে শুকরের ক্ষেত্রে না, গিনিপিগের উপরে না, ইঁদুরের উপরে না, গরুর উপরে। তো আমাদের আনসার এখানে মাইস। এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে যত ধরনের ট্রান্সজেনিক অ্যানিমেল আছে যাদেরকে আমরা বিভিন্ন কাজে ইউজ করি, সাপোজ ভ্যাকসিন সেফটির দেখার জন্য ইউজ করতে পারি, দুধ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো পৃথিবীতে যত ট্রান্সজেনিক অ্যানিমেল আছে বা জেনেটিক্যালি চেঞ্জড যে অ্যানিমেলগুলো আছে তাদের মধ্যে সব থেকে বেশি কোনটা পাওয়া যায়? আনসার সেখানেও হবে ট্রান্সজেনিক মাইস। ঠিক আছে, সব থেকে বেশি পাওয়া যায় ট্রান্সজেনিক অ্যানিমেল, সেটা হচ্ছে ট্রান্সজেনিক মাইস। আমাদের লাস্ট কোয়েশ্চেন,
In E. coli cloning vector PBR322, BAM-H cuts the DNA at. এবার এই যে BAM-H1 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের সাহায্যে আমরা PBR322, এটা হচ্ছে একটা প্লাজমিড, ব্যাকটেরিয়ার প্লাজমিড, সেটাকে আমরা কোথাও একটা কাট করি। কোথায় কাট করি? তো আমরা আনসার দেখে নিই। এটা হচ্ছে আমাদের ছবি। এই দেখো এখানে দেখাচ্ছে BAM-H1, এটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস, আর এই পুরোটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডের যে ডিএনএটা সেটা। তো দেখা যাচ্ছে যে BAM-H1 এখানে লেখা আছে TET। TET মানেটা হলো টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন, যেটা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। টেট্রাসাইক্লিন আর মানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন। এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনটা থাকার জন্যে আমরা যদি এই ইকোলাই ব্যাকটেরিয়াটাকে এই টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটা দিই, তাহলে এই ব্যাকটেরিয়াটা মরবে না। কেন? কারণ ওর কাছে কি আছে? এই অ্যান্টিবায়োটিকটাকে রেজিস্ট করার জন্য জিন আছে। এবার এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনটাকে যদি আমরা কেটে দিই BAM-H1 দিয়ে, তখন এই ইকোলাই ব্যাকটেরিয়াটা আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স হবে না। মানে এরপর যদি আমরা ওকে এই অ্যান্টিবায়োটিকটা দিই কেটে দেওয়ার পর, তখন কিন্তু এই ব্যাকটেরিয়াটা মরে যাবে। তো যাই হোক, আমাদের আনসার হলো BAM-H1 কোথায় কাটে? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনের ওখানে কাট করে। এই অবধি আমাদের আজকের সেশন। আমরা জেনপাসের কোয়েশ্চেনগুলো একটুখানি দেখে নিই। এবার তোমরা আনসার করার ট্রাই করো। প্রথম কোয়েশ্চেন জেনপাস 2019-এ এসেছিল, দ্য টেকনিক ইউজড টু প্রডিউস লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল, মানে একই রকমের অফস্প্রিং, মানে যদি বাচ্চা তৈরি করতে চাই বা আইডেন্টিক্যাল কোনো জিনিস তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? তো আনসার আমাদের হবে ক্লোনিং। পিসিআর এর ক্ষেত্রে আমরা কি করি? পিসিআর এর ক্ষেত্রে আমরা ডিএনএটাকে অ্যাম্প্লিফিকেশন করতে থাকি, ডিএনএ জেরক্স করতে থাকি। তো পিসিআর অ্যাকচুয়ালি ইজ আ পার্ট অফ ক্লোনিং। আর সাউদার্ন ব্লটিং এর সাহায্যে আমরা কি করি? ডিএনএ কে ডিটেক্ট করি। আর নর্দার্ন ব্লটিং এর সাহায্যে আমরা কি করি? আরএনএ কে ডিটেক্ট করি। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ। একটু আগেই আমরা দেখলাম যে প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা ইউজ করেছিলাম। তো একটু আগেই দেখলাম টব্যাকো বা তামাক। নেক্সট, গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস ডেভেলপড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ এবেল টু প্রডিউস এক্সেস অ্যামাউন্ট অফ, মানে বলা হচ্ছে যে আমরা যখন গোল্ডেন রাইস তৈরি করেছিলাম, সেই গোল্ডেন রাইসে আমরা বেশি বেশি করে কি পেতাম? তো আনসারটা হচ্ছে গোল্ডেন রাইসের ক্ষেত্রে আমরা বেশি বেশি করে ভিটামিন এ পেতাম। ভিটামিন এ তৈরি করা জিনটা আমরা এই ধানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা বেশি বেশি করে ভিটামিন এ পাওয়া শুরু করলাম। তো ভিটামিন এ মানেই হচ্ছে বিটা ক্যারোটিন। ওকে, বিটা ক্যারোটিন মানেই হচ্ছে ভিটামিন এ। নেক্সট, তাহলে এটার আনসার হচ্ছে বি। হোয়াট ইজ দ্য সোর্স অফ ট্যাক পলিমারেজ? এবার ট্যাক পলিমারেজ হচ্ছে একটা উৎসেচক, যেটা আমরা কোথায় ইউজ করি? পিসিআর এর ক্ষেত্রে ইউজ করি, পলিমারেজ চেন রিয়াকশনের ক্ষেত্রে। তো ট্যাকের টি মানে হচ্ছে কি? থার্মাস। আর এ কিউ মানে হচ্ছে কি? অ্যাকোয়াটিকাস। খুবই সোজা প্রশ্ন। থার্মাস অ্যাকোয়াটিকাস, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে বলি আর কি ব্যাকটেরিয়া। এরা হচ্ছে উষ্ণ প্রস্রবণে থাকে, মানে খুব হাই টেম্পারেচার যেখানে, সেখানে এরা থাকে। এরা ব্যাকটেরিয়ারও আগে পৃথিবীতে এসেছিল, এবং এত হাই টেম্পারেচারে থাকার পরেও এরা বেঁচে থাকছে, কারণ এদের ক্ষেত্রে কি দেখা যায়? ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিডের চেন দেখা যায়। ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিডের চেন দেখা যায়, যার জন্য এত হাই টেম্পারেচারেও এদের কিচ্ছু হয় না। ঠিক আছে, থার্মাস অ্যাকোয়াটিকাস। লাস্ট কোয়েশ্চেন, বিগত 5 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল তার মধ্যে যে কটা কোয়েশ্চেন জেনপাসে এসছে সেটাই আমি তোমাদের দেখালাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রসিডিওর ইজ ইউজড ইন ট্রান্সজেনিক প্লান্ট ডেভেলপমেন্ট? তো একটু আগেই তোমাদের অনেকগুলো প্রসেস বলা হচ্ছিল, ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোপোরেশন, ইলেকট্রোকিউশন। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রোকিউশন জিনিসটা কিছু একটা অদ্ভুতুরে জিনিস, এখানে বায়োটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এটার কোনো যোগ নেই। ইলেকট্রোলাইসিস মানে এরকম যে সোডিয়াম ক্লোরাইড যদি আমি জলে দিয়ে দিই, সেটা সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসে ভেঙে যায়, এটাই হচ্ছে ইলেকট্রোলাইসিস। আর ইলেকট্রোফোরেসিস একটু আগেই আমরা দেখলাম,
জেল ইলেকট্রোফোরেসিস, ডিএনএ সেপারেশন, প্রোটিন সেপারেশন এক্ষেত্রে আমরা ইউজ করি। ডিএনএ এর ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। প্রোটিন সেপারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস, পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। তো যাই হোক, ইলেকট্রোফোরেসিস আমরা ডিএনএ প্রোটিন এগুলো সেপারেশনের ক্ষেত্রে ইউজ করি। তাহলে আমাদের বাকি পড়ে থাকলো হচ্ছে ইলেকট্রোপোরেশন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পোরেশন মানে হচ্ছে ছিদ্র করা, ইলেকট্রোপোরেশন মানে হচ্ছে আমরা শক দিয়ে, ইলেকট্রিক শক দিয়ে একটা সেল মেমব্রেনকে ফুটো করে দেবো এবং তারপরে সেই সেল মেমব্রেনটার ভেতর দিয়ে আমরা ডিএনএ ঢুকিয়ে দেবো সেই সেলটার ভেতরে। ঠিক আছে, তো এই অবধি আমাদের আজকের সেশন। আজকের এই সেশনে তোমাদের কোনো কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন জানতে হলে, কোনো টপিক নিয়ে কোনো আনসার নিয়ে যদি কোনো দ্বিমত থাকে যে না এটা অন্য অ্যান্সার হতে পারে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।